আজকে ডেট কত? 18, 18, 11, 23। তো তারপর ধরে নাও 30 তারিখে তো হয়ে গেল, এটা ডান। এই দিন ডান হওয়ার পর 1 ডিসেম্বর মানে সোমবার, তারপরে 2 ডিসেম্বর মঙ্গলবার, তারপরে বুধবার, সম্ভবত বুধবারে আমি থার্ডে ফিরবো। তো এই সোম আর মঙ্গলবারের মধ্যে যদি একটা ডেট পাওয়া যায় কোনোভাবে, এটাও তোমরা আমাকে একটু জানিয়ে রেখো। 1 আর 2 ডিসেম্বরেও কিন্তু জানিয়ে রেখো, তাহলে আমার খুব সুবিধা হবে। ঠিক আছে, এটা গেল প্রথম কথা। এটা কি বোঝা গেল? সবাই একটু আওয়াজ দাও, হ্যাঁ হু করো প্লিজ। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যেহেতু আমার ডিস্ট্যান্ট ডিস্ট্যান্সে আছি, অনেকটা ডিস্ট্যান্সে, আমি যতটা তোমাদের করার চেষ্টা করব ততটা করতে পারছি না। যদি বাই চান্স তোমরা দিতে পারো, আই উইল মেক দ্য টাইম ভেরি ইউজফুল এবং ভেরি কনফিডেন্টফুল টু ইউ। এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ তোমাদের সিলেবাস শেষ করার জন্য। সেই সিলেবাসটা খুব কমফোর্টেবলি শেষ হবে যদি এই পরের সপ্তাহে আমাকে তোমরা হেল্প করো। এবং এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ কনসিডার দিস ফিজিক্স সাবজেক্ট, দিস 5 days টু বি দ্য মোস্ট প্রায়োর সাবজেক্ট, এবং টু কমপ্লিট দ্য সিলেবাস এবং টু গেন এ হিউজ লট অফ কনফিডেন্স মানে অ্যাহেড। সামনের সপ্তাহ থেকেই যেন অনেকটা কনফিডেন্স পাওয়া যায়। একবার খাতায় যদি তুমি লিখে ফেলো চ্যাপ্টারটা ডান এবং চ্যাপ্টারের ভেতরে প্রশ্নগুলো ডান, তাহলে কি কনফিডেন্স তুমি পাবে। আর যদি চ্যাপ্টারটা না পড়া হয়, হয়তো খুবই সহজ, কিন্তু মনে হবে সারা জীবন ওই জিনিসটাই তোমার ভয়ঙ্কর ভয়ানক হিসেবে দাঁড়াবে, যে কি রে বাবা, কি একটা জিনিস আমরা পড়িনি। কিন্তু পড়ে নি ফেললে ইট উইল বি ভেরি ভেরি ইজি। আমরা সব থেকে কঠিন কঠিন চ্যাপ্টার পড়ে ফেলেছি, এবং এখন যে সামনে 2-3 দিন আমরা পড়বো, সেখানে তুলনামূলকভাবে ফার্স্ট থার্ড সেমিস্টারের তুল্যমূল্য কোনো চ্যাপ্টার নেই, কিন্তু তুলনামূলকভাবে যেগুলো একটু খটোমটো লাগে, সেই চ্যাপ্টারগুলো আমরা করব। করলে তারপর আমরা কিন্তু ধীরে 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 ট্র্যাকে আসবো। তো বাই ডিসেম্বর আমি চাইছি যে 80% সিলেবাস শেষ হোক, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কথাটা সেটা তোমাদের বলি, বাই চান্স ধরে নাও, মানে আমি এখানে তোমাদেরকে বলছি আই উইল কমপ্লিট হোল সিলেবাস, এটা আমি শেষ করবই একদম। তো তোমাদের একটু চাপ হলেও আমি শেষ করব। কিন্তু তার সাথে সাথে আমি একটা কথা বলছি, যদি সিলেবাস কমপ্লিট না হয়, সাপোজ সাপোজ কমপ্লিট করতে পারলাম না, সাপোজ 2 চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার বাদ পড়ে গেল, কথার কথা আমি বলছি, বাদ পড়ে গেল, যেটা চান্স খুব কম, তবুও আমি বলছি যদি বাদ পড়ে, তাহলেও তোমরা কোনো রকম কোনো কনফিডেন্স লুজ করবে না। আমি ওই 2 চ্যাপ্টারে কি কি জিনিস থাকে সেটা সম্বন্ধে তোমাদের ক্লাস নিয়ে নেবো, যে এই সংক্রান্ত কোনো প্রশ্ন পড়লে সেই চ্যাপ্টার থেকে পড়বে। সুতরাং এই টোটাল যে ধরে নাও তোমার প্রায় 14, 15, 16, 17, 18টা চ্যাপ্টার, তার মধ্যে 2টো চ্যাপ্টার যদি বাদ পড়ে যায় বাই চান্স, তাহলে সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নে কোনো রকম 100% অ্যাটেম্প করার ক্ষেত্রে কোনোভাবেই অন্তরায় হবে না। কারণ আমরা কোনো চ্যাপ্টারের কোনো টপিক কোনো কিছু কোনো জায়গা থেকে বাদ দিইনি। যদি বাই চান্স কোনোভাবে যদি 2টো চ্যাপ্টার বাদ পড়ে যায়, এইচএস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি 2টো চ্যাপ্টারটা পড়িয়ে দেবো। বাই চান্স যদি এরকম ঘটনা ঘটে, সেটা ঘটার চান্স খুব কম, যদি ঘটে যায় তার ক্ষেত্রে বলছি। কারণ এবারে যে প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু অর থাকবে। অর থাকলে 2টো চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি বলে দেবো, সেগুলো দেখলেই বাদ দিয়ে দেবে। বাদ বাকিগুলো থেকে 100% নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ দখল থাকবে। যদি তোমাদের মনে হয় যে একটা দুটো চ্যাপ্টার শেষে আমরা স্কিপ করে দেবো, করতেই পারো, কিন্তু উইথ দ্যাট প্রমিস যে এইচএস শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু চ্যাপ্টারগুলো আমরা করে নেবো, যেহেতু শর্টেজ অফ টাইম সেই সেন্সে বলছি। ওকে, চলে এসো পরীক্ষায়। আমি যে এক্সামটা নিলাম, সেই এক্সামটা মোটামুটি তোমরা খুব ভালো করেছো। আমি 2-3টে প্রশ্নের কথা বলবো যেখানে তোমাদের একটু খটোমটো হয়েছে, আমার একটু খটোমটো হয়েছে বুঝতে মানে আমি প্রশ্ন দেওয়ার পরে। যেমন ধরে না, ক্যারেক্টারিস্টিক এক্সরে, বৈশিষ্ট্যমূলক এক্সরে, অনেককেই আমি বেশি নাম্বার দিয়ে ফেলেছি। যারা আগে পরীক্ষা দিয়েছিল, আগের দিন পরীক্ষা দিয়েছে, তাদের আমি নাম্বার তাদেরকে বলে দিয়েছি খাতা দেখে। যারা দেরিতে পরীক্ষা দিয়েছে তাদের ডিউ আছে।
তো তাদের নাম্বারগুলো আমি দেখে দেখে বলে দেবো, এবং আমি ওই একটা ভয়েস করে বলে দিচ্ছি কার কোথায় কি অসুবিধা আছে। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তীব্রতার যে গ্রাফ, সেই গ্রাফে আমি আগের যাদের খাতা দেখেছি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের আহ মানে ভুল করে তাদেরটা ঠিক বলে দিয়েছি। সেটা কিন্তু তোমরা দেখে নেবে যে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু, তাহলে একটা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, একটা ল্যামডা মিন থাকবে, তার কিন্তু নিচে আসতে পারবে না, সেখান থেকে শুরু হবে। আর কন্টিনিউয়াস এক্স রে হলে এরকম হবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস এক্স রে, মানে কন্টিনিউয়াস মানে নিরবচ্ছিন্ন, যেটা কন্টিনিউয়াস এক্স রে পার্টটা এরকম হবে। এবার কে আলফা কে বিটা যেটা হয়, কে আলফার ক্ষেত্রে কোথা থেকে কোথায় হয়, এটা কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ ধরে নাও, এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, এটা এন কক্ষ। তাহলে কে কেতে আসবে, মানে কেতে গ্যাপ হয়েছে, প্রথম এল থেকে কেতে যদি আসে, এল থেকে কেতে, তাহলে যে রেডিয়েশনটা বেরোবে সেটা হচ্ছে কে আলফা। আবার এম থেকে কেতে যদি আসে, তাহলে যে রেডিয়েশনটা বেরোবে সেটা হচ্ছে কে বিটা। এটা হচ্ছে কে আলফা কে বিটা। কে আলফা কে বিটা আমরা বুঝলাম। তাহলে এখান থেকে বুঝতে পারছি এনার্জি গ্যাপ কোথায় বেশি, কে আলফাতে এনার্জি গ্যাপটা কম। তার মানে এনার্জি গ্যাপ ডেল্টা ই যেটা ফর কে আলফা, এটা কম। এনার্জি গ্যাপ কম হওয়ার জন্য নিউটা, কম্পাঙ্কটা কম হবে, আর ল্যামডাটা বেশি হবে। আবার এনার্জি গ্যাপ কম হওয়ার জন্য বেশি সংখ্যক তীব্র হবে, বেশি তীব্র হবে। আমরা সবসময় যদি ধরে নাও আমরা একটা উঁচু জায়গায় থাকি, তাহলে একবারেই ডাইরেক্ট নিচে জাম্প করার চেয়ে আমরা কি করি, একটু একটা ধাপে ধাপে জাম্প করি, যেটা কাছে আছে সেখানে জাম্প করি। তার মানে কে কক্ষের ইলেকট্রনের যে ঘাটতি, সেটা পূরণ করার জন্য এল কক্ষ থেকেই কিন্তু বেশি সংখ্যক ইলেকট্রন আসবে, অনেকগুলো পরমাণু যখন আমরা কনসিডার করব। তো কে আলফার তীব্রতা বেশি হবে, কিন্তু তীব্রতা বেশি হবে, আর তরঙ্গ দৈর্ঘ্যও বেশি হবে। আর এল আলফার ক্ষেত্রে কে কে বিটার ক্ষেত্রে, কে বিটা যেটা, তার ক্ষেত্রে কে বিটা যেটা, তার ক্ষেত্রে ডেল্টা ই বেশি, তাই অনেকটা দূর, এনার্জিতে অনেকটা দূর। ডেল্টা ই বেশি হওয়ার জন্য নিউ বেশি, নিউ বেশি হওয়ার জন্য ল্যামডা কম, আর ল্যামডা কম আর ডেল্টা ইটা বেশি হওয়ার জন্য কম তীব্র হবে। তাহলে এইটা তো আমরা বলে দিয়েছিলাম আমি তোমাদেরকে, যে ল্যামডা বেশি যেটা, সেটা বেশি তীব্র হবে, আর তার আগে একটা কম তীব্র হবে। এইটা হচ্ছে তোমার কে আলফা, এটা হচ্ছে কে বিটা। কারণ ল্যামডার দিক দিয়ে যেটা দূরে থাকে, ল্যামডার দিক দিয়ে যে দূরে থাকে তার শক্তিটা কম। কিন্তু মজার বিষয় হচ্ছে এল আলফা এল বিটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলিনি, এটা পরীক্ষায় তোমাদের আমি দিয়েছিলাম, যাতে করে তোমরা কে আলফা কে বিটা যদি কেউ বুঝতে পারো, তাহলে এল আলফা এল বিটাটাও তোমরা বুঝতে পারবে, এবং তোমরা কনসেপচুয়ালি করতে পারবে। তাহলে আমরা দেখি এল আলফা এল বিটাটা কি হয়। তাহলে এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, এটা ধরে নাও এন কক্ষ। তাহলে এল আলফা মানে এল এ একটা ঘাটতি হচ্ছে, পূরণ করবে কে, এম থেকে যদি পূরণ হয় তাহলে এল আলফা হবে, যদি এন থেকে পূরণ হয় তাহলে হবে এল বিটা। তাহলে মজার বিষয় হচ্ছে এল আলফা আর এল বিটার যদি কথা আমি আলোচনা করি, শুধুমাত্র এল আলফা এল বিটা, তাহলে আমরা দেখবো এল আলফার ক্ষেত্রে ডেল্টা ই কম, কারণ একদম পাশ থেকে আসছে, তার মানে ফ্রিকোয়েন্সি কম, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর যেহেতু ডেল্টা ই কম, তাহলে তুলনামূলক বেশি তীব্র হবে, তুলনামূলক বেশি তীব্র হবে। ঠিক এল বিটাটা তার উল্টোটা হবে। এল বিটার ক্ষেত্রে অনেকটা গ্যাপ ডিস্টেন্স আছে, কেন, কারণ এন থেকে এলে আসছে, তাহলে এটা বেশি, তাই নিউ বেশি, তাই ল্যামডা কম। এবার নিউ যেহেতু বেশি, ডেল্টা ই বেশি, তাই কম তীব্র হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কম তীব্র হবে, কিন্তু মজার কথা হচ্ছে তাহলে কি কে আলফা কে বিটার উপর পড়ে যাবে? অ্যান্সার হচ্ছে না। খুব সাধারণভাবে ভেবে দেখো যে কে কক্ষের এনার্জি আর এল কক্ষের এনার্জির মধ্যে যে ডিফারেন্স, তাহলে আমরা তো জানি এনার্জিটা প্রপোর্শনাল টু 1 বাই এন স্কোয়ার, ই এন ইজ প্রপোর্শনাল টু -1 বাই এন স্কোয়ার। তাহলে ডেল্টা ইটা প্রপোর্শনাল টু কি হবে, 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 বাই এন মাইনাস এন 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 স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 বাই এন প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা যত যত আমরা দেখব, যদি দেখি এক বসাই, যদি এক বসাই এটার সাথে প্রপোর্শনাল, এক বসালে কি হবে, এটা হচ্ছে 1 বাই 1 1, আর 1 বাই
2 এর স্কোয়ার মানে 4, তাহলে 1 মাইনাস 4 মানে হচ্ছে 3 এর 4। কে আলফাটা 3 এর 4 এর এনার্জি, আর এল আলফাটা কিসের এনার্জি হবে? আসছে কোথা থেকে? 3 থেকে 2 এ। তাহলে কত হবে এল আলফার ক্ষেত্রে? 1 বাই 2 এর স্কোয়ার প্রপোর্শনাল টু মাইনাস 1 বাই 3 এর স্কোয়ার। তো 1 বাই 2 এর স্কোয়ার মানে 1 এর 4 মাইনাস 1 এর 9, তার মানে হচ্ছে 36 এর 5 এর 36। তাহলে দেখো 3 এর 4 কিন্তু অনেক বড়। তাহলে কে আলফার এনার্জি এল আলফার থেকে বেশি। কে আলফার এনার্জি এল আলফার থেকে বেশি। যত দূরে দূরে চলে যাব নিউক্লিয়াসে, যত বেশি এন হবে, তত এনার্জি সেপারেশনটা ধীরে ধীরে কমে। তাই ধীরে ধীরে এন যখন অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু সব মিলিয়ে যায়, তখন আমরা বলি নিরবচ্ছিন্ন হয়ে গেছে। তখন আর ওই লিম্যান বামার পাসেন ব্যাকেট ফান্ডের কোনো গল্প থাকবে না। আরো হায়ার যদি চলে যায় তখন এন এর ভ্যালু, তার মানে এন এর ভ্যালু যত বাড়ে ডেল্টা ই তত কমে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো এন যত বাড়ে, এন যত বাড়ে ডেল্টা ই তত কমে। ডেল্টা ই কমলো মানে হচ্ছে সেক্ষেত্রে ডেল্টা ই যদি কমে যায়, সেক্ষেত্রে তোমার কিন্তু নিউ কমবে, তার মানে হচ্ছে ল্যামডা বাড়বে। এবার এখানে আমরা কি সিদ্ধান্তে আসতে পারবো? সিদ্ধান্ত হচ্ছে যে এল আলফা আর কে আলফাকে যদি আমি কনসিডার করি, তাহলে এই দুটোর মধ্যে এর নিউ বেশি, এর নিউ কম, তাহলে এর ল্যামডা বেশি, এর ল্যামডা কম। তার মানে আলটিমেটলি কিরকম গ্রাফ হবে? আলটিমেটলি গ্রাফটা হবে, এটা যেহেতু ল্যামডার সাথে তীব্রতা বলেছি, এটা অনেকেরই আমি ঠিক বলে দিয়েছি, তারা কারেক্ট করে নিও। আমি কম্পাঙ্কের সাথে ভেবে তোমাদের গুলিয়ে ফেলেছিলাম। এরকম করে এটা হচ্ছে নীরব চিহ্ন। তার উপরে যদি যদি কে বিটা এটা হয়, কে আলফা এটা হয়, তাহলে তারপরে হবে এল বিটা, তারপরে হবে এল আলফা। এইটা যারা করেছো তারা ঠিক করেছো। এটা হচ্ছে কে বিটা, এটা কে আলফা, এটা হচ্ছে এল বিটা, এটা হচ্ছে এল আলফা। হ্যাঁ কি না? এটা কে কে করেছো? হ্যালো হ্যালো হ্যালো। যতদূর সম্ভব এটা দেবার্ঘ করেছো। আর আর পরে যারা করেছো, আজকে যারা করেছো তাদের খাতা আমি দেখিনি। তবে এটা যদি করে থাকো এই গ্রাফটা, তাহলে ঠিক করবে। এখানে কি সবাই বুঝতে পারলে না? আমি ভুল কিছু করলাম না তো? হ্যালো হ্যালো হ্যালো। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সি এরটা, প্রবলেম নাম্বার সি। সেখানে আমি দিয়েছিলাম যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ এখান থেকে এম ভরের একটা বস্তু এইচ উচ্চতা নিচে পড়বে, তাহলে এখানে বেগ কত হবে? ভি সমান রুট ওভার অফ 2gh হবে, এটা আমরা চিরকাল জানি। নিয়ে আমি বলেছিলাম যে এখানে ডে ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত, এখানে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত জিজ্ঞেস করেছিলাম। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এখানে কত সেটা জিজ্ঞেস করেছিলাম। তাহলে ল্যামডা সমান আমরা জানি এইচ বাই পি। এবার মজা হচ্ছে এই এইচটা কি, এই এইচটা কি এই এইচ? অনেকে দেখছি কেটে কুটে থান থান করে দিয়েছো, তার মানে তারা ইমোশনাল হয়ে গেছিলে। এই এইচটা কিন্তু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আমি তার জন্যই দিয়েছিলাম, যাতে করে তোমাদের ঠান্ডাটা এবং নিজেরা সতর্ক হও, কখনো পরীক্ষা দেওয়ার সময় যেন স্রোতে না ভেসে যাও। তার জন্যে দুটো এইচ কে আমি ইকুয়াল করে দিয়েছিলাম, যাতে করে তোরা সুন্দর কাটো আর সেই কাটাকাটি দেখে আমি একটু মজা পাই। এবং দেখো এই এইচটার ক্ষেত্রে সেজন্য তোমরা লিখতে পারো এইভাবে, এইচ পি মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সেভাবে লিখতে পারো, বাই এম ভি এভাবে লিখতে পারো, মানে এইচ পি বাই এম ইন্টু রুট ওভার অফ 2gh লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বা অনেকে এরকম করে লিখতে পারো, ল্যামডা সমান পাতি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই এম ভি। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সবাই জানে, বা প্ল্যাঙ্কের ধ্রুবক। কারোর যদি অসুবিধা থাকে তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবক লিখবে, কোনো ঝামেলা নেই, বাই এম ইন্টু রুট ওভার অফ 2gh। সবসময় যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এইচ হবে, যদি এইচ কেউ বলে দেয় অন্য জায়গায়, তাহলে কিন্তু কাটাকাটি করতে যেও না। এইটা তোমরা একটা গ্রস মিস্টেক করেছো।
নেক্সট হচ্ছে এই যে তোমরা দেখবে এখানে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতার আমি উষ্ণতার সাথে গ্রাফ আঁকতে দিয়েছি, অনেকে রোধের সাথে গ্রাফ এঁকে দিয়েছো, এটা কিন্তু আমরা করেইছিলাম। তো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধ যদি আমরা বলি আর যদি উষ্ণতা বলি, তাহলে এটা এরকম করে কমে। এই উষ্ণতাটা কিন্তু ডিগ্রি কেলভিনে নর্মালি থাকে, তাই এটাকে টেম্পারেচার লিখবে, এটাকে রোধ লিখবে ওহম, যদি লেখার দরকার থাকে তো ভালো। এটা হয় রোধ এরকম করে কমে, তাহলে রোধ যদি 1/, কমে তাহলে কিন্তু পরিবাহিতাটা এরকম স্ট্রেট বাড়বে, বেড়ে স্যাচুরেট করে। এটা এটা না যদি দেখাতে চাও কোনো অসুবিধা নেই, কিন্তু স্ট্রেট বাড়ানোটা দেখাবে, পরিবাহিতা কিন্তু বাড়ে। পরিবাহিতা হচ্ছে রোধের অন্য, এটা বাড়ে। ওকে, নেক্সট আর একটা যেটা জায়গায় সবার প্রবলেম দেখলাম, প্রবলেম কিছু না, আহ হুম, আরটা হচ্ছে একদম লাস্টেরটা, লাস্টের আগেরটা এন আর ও, এই দুটো, তোমরা অনেকেই গন্ডগোল করেছো। হ্যাঁ, আর একটা জি, এরটা দেখো, পূর্ণ তরঙ্গ একমুখীকরণের, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, এই যে সমস্যাটা দিয়েছি একমুখীকরণের ক্ষেত্রে, তাহলে তার ক্ষেত্রে ইনপুট আউটপুট আঁকতে দিয়েছি। অনেকে এটা টাইম দিয়েছো, অনেকে তো দাওইনি। এখানে লিখেছো ইনপুট, ইনপুটটা কি? ইনপুট মানে কি? ইনপুট কি? আমি তো ইনপুট আউটপুট বর্তনী প্রশ্ন নানা রকম হতে পারে। তুমি কোন প্যারামিটারের গ্রাফ আঁকছো এটা? অবশ্যই এখানে বিভব বলতে হবে, ইনপুট বিভব। এইটা ইনপুট বিভবটা এরকম প্লাস মাইনাস গুলো একটু দিতে দিতে চেষ্টা করবি, তাহলে স্যারা বুঝতে পারবে কোনটা প্লাস কোনটা মাইনাস বলছো। আর আউটপুটের ক্ষেত্রে কি লিখবে? আমি পড়ানোর সময় মুখে বলে দিয়েছি হয়তো, তোমাদের এগুলো কিন্তু ক্যাপচার করতে হবে। আউটপুট বিভব, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে পজিটিভ, 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 এইভাবে কিন্তু দেখাবে। আর একই লাইনে দেখি এগুলোকে ডট 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 করে কানেক্ট করে দিলে আরো বেটার দেখাবে, যেমন ভাবে আমি ক্লাসে করিয়েছিলাম। নেক্সট, হচ্ছে এনেরটা। মনে রাখবে পরীক্ষা নেওয়া মানে এই যে 5-6 জন, 10 জন, 20 জন, 25 জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় নিজেদেরকে আরো ভালো করে প্রিপেয়ার করা, পরীক্ষার কি কি ভুল হচ্ছে সেগুলোকে ঠিকঠাক করে দেখে নেওয়া, কোন জায়গাগুলো লিখতে অসুবিধা হচ্ছে সেগুলো একটু পড়ে নেওয়া, এই সমস্ত অপশন গুলো দেওয়ার জন্যই কিন্তু পরীক্ষা। এনেরটা দেখো, এনেরটা অনেকেই খুব গন্ডগোল করেছো, অনেকে খুব সুন্দর করেছো, কোনো অসুবিধা নেই। এখানে যেমন দেখো, এখানে দিয়েছে একটা 10 কিলো ওহমের, 10 কিলো ওহম একটা রোধ, এটা হচ্ছে 30 ভোল্টের বিভব। এইখানে তোমার রয়েছে এখানে একটা 10 কিলো ওহমের আবার একটা রোধ দিয়েছে, এইখানে দিয়েছে পিএন জাংশন ডায়োড, আর এখানে দিয়েছে আবার 10 কিলো ওহম একটা রোধ। এবার আমাকে বলো তো দেখি, কেউ একজন বলো তো দেখি, এই যে ডায়োডটা রয়েছে যার পিএন এইভাবে লেখা আছে, আমি পিএন যদি নাও লিখতাম ডায়োডকে এইভাবেই পিএন বলা হয়, তাহলে এই পিএন ডায়োডটা কিরকম বায়াসে আছে? সম্মুখ বায়াস না বিপরীত বায়াস? হ্যালো 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 হ্যালো, এটা কি সম্মুখ বায়াসে আছে না বিপরীত বায়াসে আছে? দেখো, এটা যদি 30 ভোল্ট ব্যাটারি ধরো, এটা প্লাস, সম্মুখ বায়াসে আছে, তাহলে এটা প্লাস, তাহলে এটা মাইনাস 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 মাইনাস, এটা প্লাস, এটা এখানটা মাইনাস, তাহলে এটা একটা মাইনাস মধ্যে, তাহলে সম্মুখ বায়াসে আছে। তাহলে এইটা বুঝতে হবে, এ যদি সম্মুখ বায়াসে থাকে তাহলে এর রোধ হয় শূন্য, রোধ খুব নগণ্য, রোধ নগণ্য, তাহলে এ ব্যাঘাত, তাহলে বাদ, বুঝতে হবে বুদ্ধি দিয়ে। এই অঙ্কগুলো পড়া মানে হচ্ছে, এই অঙ্কগুলো পারা মানে হচ্ছে, এই ধরনের অঙ্ক তো আমরা করলাম পিএন জাংশন ডায়োড দিয়ে। এই ধরনের অঙ্ক পারা মানে হচ্ছে তুমি চ্যাপ্টারটা বোঝো, শুধু ঘ্যাত ঘেতে তোমার থিওরি, এই 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 যে তোমার সিলেবাস 4 নাম্বার, 4 নাম্বার যে তোমাদের সেমেস্টার, সেখানে কিন্তু বেশিরভাগই ঘ্যাত ঘেতে এরকম ধরনের জিনিসপত্র থাকবে। কিন্তু অঙ্ক তার মধ্যে যদি কিছু পেয়ে যাও, সেগুলো যদি তুমি ভালো করে করতে পারো বুঝিয়ে সুঝিয়ে, লিখে টিখে নিজে কনফিডেন্ট পেয়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বেশি নাম্বার ক্যারি করবে। তো যাই হোক, এইটা সম্মুখ বায়াসে থাকলে বাদ, তাহলে আলটিমেটলি এটা বলতে হবে যে সম্মুখ বায়াসে থাকলে রোধ নগণ্য, একে বাদ দেওয়া পায়, বাদ দিলে এটা হচ্ছে সিম্পল একটা প্রবলেম। এবং এখানে এই প্রান্তটাকে এ দিয়েছি, এই প্রান্তটাকে বি দিয়েছি, নিয়ে বলেছি এর বিভব কত। তাহলে প্রথমে এটা যদি 30 ভোল্ট হয়, আগে দেখি তুল্য রোধ কত, এর সাথে কত তুল্য রোধ আছে। এখানে আছে 10,
তারপরে দুটো প্যারালালে আছে 10, এখানে একটা 10, এখানে একটা 10 নিয়ে এখানে জোড়ানো আছে। তাহলে এটা 10 আর 10 প্যারালাল করলে হবে 5, 5 আর 10 এ যোগ করলে হবে 15। তাহলে মূল বর্তনী প্রবাহ কত হবে? এটা যদি 15 কিলো ওম হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, তাহলে মূল বর্তনীর এখানকার প্রবাহ যদি আই হয়, তাহলে আই সমান হচ্ছে 30 ভোল্ট বাই 15 কিলো ওম, মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। 1 বাই কিলো মানে মিলি, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হচ্ছে। 2 মিলি অ্যাম্পিয়ার যদি প্রবাহ হয়, তাহলে এখানে বিভব পতন কত হবে? এখান থেকে এইটুকু, এটা নাম দিলাম ধরো এক্স। তাহলে এক্স এর বিভব তো আমি জানি 30 ভোল্ট, তাহলে ভি এক্স মাইনাস ভি এ সমান হবে কত? আই ইন্টু আর। তাহলে আই কত? 2 মিলি অ্যাম্পিয়ার। আর রোধ কত? 10 কিলো ওম। তাহলে কিলো মিলি কেটে গেল, তাহলে হয়ে গেল 20 ভোল্ট। তাহলে 20 ভোল্ট একাই খেয়ে নিল। তাহলে 20 ভোল্ট পড়ে গিয়ে বাদ বাকি এখানে 10 ভোল্ট পড়ে থাকলো। এইটা যেহেতু জিরো জিরো ধরেছি, এটা 30 ধরেছি, তাহলে এটাও জিরো, এটা এটা 10। তাহলে এইটুকুর মধ্যে বিভব প্রভেদ হবে 10 ভোল্ট। যারা যারা 10 ভোল্ট করেছো তারা তারা ঠিক করেছো, অনেকে এটা কিন্তু ভুলভাল ছড়িয়েছো। ওকে, নেক্সট। ও, ওয়েটটা দেখো, খুব ইজি। ওয়েটটা দিয়েছিলাম তোমরা যাতে অ্যাটেম্প করো, তার জন্য যে একটা সম্মুখ বায়াস এবং ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন ডায়োডের যে বৈশিষ্ট্য লেখ, সেই বৈশিষ্ট্য লেখটা লিখতে, লেখ যেটা পিএন জাংশন ডায়োডের, সেটা আমি বলেছিলাম তোমাদের করতে। পিএন জাংশন ডায়োডের তোমাদের পরীক্ষা এটাই পড়বে বেশিরভাগ ক্ষেত্রে। অনেকে দেখছি ছবি এইখান থেকে এরকম করে তুলে দিয়েছে, এমনি করে তুলেছে, এমনি করে এমনি এমনি করেছে, এসব কিন্তু চলবে না। পরীক্ষার সময় প্রচন্ড ক্লিয়ার এবং সায়েন্টিফিক ছবি আঁকতে হবে। এটা এরকম করে গিয়ে এটা পজিটিভ থেকে এরকম করে উঠবে, আর এই দিক দিয়ে হবে ব্রেকডাউন। পুরোটা যদি দেখাতে চাও, দিস ইজ দ্য গ্রাফ। এটা হচ্ছে প্রবাহ আই, এটা মিলি অ্যাম্পিয়ারে প্রবাহ হয়, এদিকে হচ্ছে বিভব ভোল্টে হয়। তাহলে দেখো, যদি আমরা এখানে আমরা এইটা আঁকলে তুমি হাফ নাম্বার পাবে। এটা হচ্ছে হাফ পোর্শন, এটা হচ্ছে ফার্স্ট পোর্শন বা হাফ পোর্শন। হাফ পোর্শন এইটা এইটা করতে দিয়েছি, আর অ্যানাদার হাফ পোর্শন কি ছিল? আলাদা হাফ পোর্শন হচ্ছে যে ডাইনামিক রেজিস্ট্যান্স বার করা, ডাইনামিক রোধ বার করা। তার মানে কি? ডিভি ডিআই বার করা। ডিভি ডিআই বার করার আগে আমি এখান থেকে বার করব ডিআই ডিভি। পরীক্ষার খাতায় এইভাবেই লিখতে পারো তুমি, ডিআই ডিভি মানে কি? এটাকে ডেরিভেটিভ করা। ডেরিভেটিভ করলে কি পাবে? এই যে পার্টটায় দেখো, এখানে হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হবে শূন্য। তাহলে এই পোর্শনটা হবে শূন্য। এখানে কি দেখছো? আই কমে যাচ্ছে, তাহলে ডেরিভেটিভ তুমি কি পাবে? জিরোর থেকে এরকম করে পাবে, তুমি কমে যাচ্ছে। তার মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, সরি এটা স্ট্রেট লাইন হবে, একটা নেগেটিভ স্লোপে যাবে, এরকম মোটামুটি ধরো কমে যাচ্ছে। আর এখানে যেহেতু এক্সপোনেনশিয়াল আছে, এই এক্সপোনেনশিয়ালই বাড়বে। এক্সপোনেনশিয়ালের, এটা তো এক্সপোনেনশিয়াল হয়, এক্সপোনেনশিয়াল মানে কি? ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ারই হয়। ওকে, নেক্সট। এবার এইটা তো দেয়নি, এর অনন্যক দিয়েছে। তাহলে এর অনন্যক করতে গেলে এইখানে যেহেতু আর ইকুয়াল টু জিরো, তার অনন্যক করতে গেলে আমি এখানে পাবো ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট মানে এখানে আমি আর কিছু লিখতে পারবো না, আর কিছু লিখতে পারবো না। সেই ইনফাইনাইট রোধ থেকে এখানে ফাইনাইট হচ্ছে, তার মানে এখান থেকে এরকম করে ধরো, এখানে ইনফাইনাইট থেকে ফাইনাইট হচ্ছে মানে এরকম রোধ কমে যাচ্ছে, আর এখানেও এরকম করে রোধ কমে যাচ্ছে। সো দিস উইল বি দ্য ডাইনামিক রেজিস্ট্যান্স অফ দা তোমার পিএন জাংশন ডায়োড। এখানে এই যে ঝরঝর ঝরঝর করে এখানে ইনফাইনাইট হয়ে গেল, নেগেটিভ ইনফাইনাইট হয়ে গেল, এখানে পজিটিভ ইনফাইনাইট হলো। তাহলে এটা ডেরিভেটিভ এখানে যদি আমি লিখি, তাহলে কিরকম দাঁড়াবে? এখানে হয়ে গেল এই পয়েন্টে, এই পয়েন্ট পর্যন্ত ইনফাইনাইট, তাহলে এখানে ইনফাইনাইট, নেগেটিভ ইনফাইনাইট, তারপর নেগেটিভটা ধীরে 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 কমছে, এরকম হবে। আর এখানে হচ্ছে পজিটিভ ইনফাইনাইট, এখানে পজিটিভ ইনফাইনাইট, সেখান থেকে ধীরে 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 কমছে। এইটা হবে তোমার ডাইনামিক রেজিস্ট্যান্স আর ভার্সেস ভোল্টেজ। কোনোদিন পরীক্ষায় পড়লে
এটা করে এসো। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য প্রিভিয়াস ক্লাস ডিসকাশন, আমাদের প্ল্যান, সামনের সপ্তাহের প্ল্যান। আর তার সাথে সাথে আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেখানে যে যে প্রশ্নগুলো মনে হয়েছে তোমাদের অসুবিধে হয়েছে সেটা তোমাদের বললাম। আর একটা হচ্ছে, তোমরা এই যে আমি দিয়েছিলাম পারমাণবিক চুল্লির একটা বর্তনী চিত্র আঁকো, ওই চিত্রগুলো কিন্তু খুব ক্লিয়ার করে নেবে। ওখানে ব্লক ডায়াগ্রাম আঁকবে, এরকম একটা আঁকবে, এটা হচ্ছে চুল্লি, এখান থেকে যায় এই, এখান থেকে যায় এই, এখান থেকে যায়, ছবি আঁকার দরকার নেই কিচ্ছু, ছবি ব্লক ডায়াগ্রাম, কোথা থেকে কি যায়, এই করে নিয়ে এখানে টারবাইন ঘুরে এখানে এই করে, এরকম করে একদম ব্লক ডায়াগ্রাম, একদম পাতি ব্লক ডায়াগ্রাম আঁকবে। মনে রাখবে, কোনো ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে প্রচন্ড ভালো হাতের লেখা এবং বাম্পার সুন্দর করে লেখা এবং তার মধ্যে সাইন্টিফিক যদি এরার থাকে তাহলে কিন্তু সেটা মূল্যহীন। তুমি ব্লক ডায়াগ্রামেও লিখতে পারো, তোমাকে সুন্দর করে ওইসব অনেক কিছু আঁকার কোনো দরকার নেই। তুমি জাস্ট ব্লক ডায়াগ্রামে নিজে যতটা বুঝো সেভাবে লিখবে এবং এটা তৈরি করে রাখবে। ওকে, হালকা করে একটু চ্যাপ্টারটা এগোই। আমরা পড়ছিলাম তোমার ভৌত আলো, ভৌত আলোক বিজ্ঞান। আগের দিন আমরা তোমাদেরকে যে জিনিসটা পড়িয়েছি, যে কখন ভৌত আলোক বিজ্ঞান পড়বো, কখন জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়বো, সেই প্রশ্নটা পরীক্ষায় না পড়লেও পরবর্তীকালে এমন এমন পরীক্ষায় পড়বে যেখানে তুমি সেই প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে তুমি জাতে এবং গুণে অনেক সমৃদ্ধ বলে লোকজন মনে করবে। সুতরাং সেগুলো জানার দরকার, কিন্তু পরীক্ষায় সেগুলো অতটা হেল্প করবে না, বিশেষ করে এইচএস এর পরীক্ষায়। তো এইচএস এর পরীক্ষায় যেখান থেকে হেল্প করতে শুরু করবে, সেখানে আমরা শুরু করেছিলাম হালকা করে, যে প্রথম কনসেপ্ট সেটা হচ্ছে তরঙ্গ মুখ সম্বন্ধে আমরা আইডিয়া পেয়েছিলাম। তরঙ্গ মুখের ইংরেজি নাম হচ্ছে ওয়েভ ফ্রন্ট। আমরা আলোচনা করে দেখেছিলাম যে ওয়েভ ফ্রন্ট, এইটা আমরা ওয়েভে পড়েছিলাম, ক্লাস 11-এ পড়েছিলাম, এবং তখন আমরা পড়েছিলাম যে সমদশা সম্পন্ন যে বিন্দু সমূহগুলো আছে সেগুলোকে যোগ করলে যে জ্যামিতিক চিত্র আমরা পাবো তাকে বলা হয় তরঙ্গ মুখ। তাহলে এটা আমরা আমরা এই সংজ্ঞাটা আগের দিন পড়েছিলাম, তাও আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি। সমদশা সম্পন্ন যে বিন্দু সমূহ কোন ক্ষেত্রে, যখন তরঙ্গ প্রবাহিত হয়, তরঙ্গ যখন কোনো মাধ্যমে প্রবাহিত হয়, মাধ্যমে প্রবাহিত হয়, তখন সেই ক্ষেত্রে যে সমস্ত বিন্দুগুলি সমদশায় আছে সেই বিন্দু সমূহগুলিকে যোগ করলে যে জ্যামিতিক চিত্র পাবো তাকেই আমরা বলেছি তরঙ্গমুখ। এবং তরঙ্গমুখের আমরা ডিটেলস পড়েছি, যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে তরঙ্গমুখ কেমন কেমন ধরনের হয়, এর বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম। এর বৈশিষ্ট্য কি পড়েছিলাম? তরঙ্গমুখ যেটা, তার যদি আমরা বৈশিষ্ট্য বলি, এর নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে যে তরঙ্গমুখ যেটা, সেখানে প্রতিটি বিন্দুতে বাই বাই ডেফিনেশন আমরা জানি প্রতিটি বিন্দুতে দশা সমান, মানে প্রত্যেকটা জায়গায় একই দশা আছে, মানে তাদের মধ্যে বিন্দু সমূহের মধ্যে কোনো দশা পার্থক্য নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে যে এই যে তরঙ্গ মুখ, তার সাথে যে কোনো পয়েন্টে, যে কোনো বিন্দুতে যদি আমরা লম্ব টানি, যে স্পর্শক টানবো, স্পর্শক টানতে পারি, তার সেই স্পর্শকের উপর লম্ব টানতে পারি, উপর বহির্মুখী যে লম্বটা আমরা টানতে পারবো, বহির্মুখী যে লম্ব আমরা অঙ্কন করব, সেই লম্বটা একটা দিক বোঝাচ্ছে, সেই দিকটা হচ্ছে তরঙ্গ প্রবাহের দিক, তরঙ্গ প্রবাহের দিক। আর আমরা জানি যে তরঙ্গ প্রবাহের দিক একটা রাশি দ্বারা চিহ্নিত হয়। তরঙ্গ প্রবাহের দিক একটা, তার জন্য একটা ডেজিগনেটেড রাশি আছে, সেই রাশিটার নাম কেউ বলতে পারবে? তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় সেই দিকে একটা ভেক্টর বলা হয়, কিছু একটা ভেক্টর রাশি আছে তরঙ্গের, সেই ভেক্টরটাকে কি বলা হয়? বলো। এটাকে বলা হয় ওয়েভ, তরঙ্গ বেগ, ওয়েভ ভেক্টর।
তরঙ্গ বেগ, ভেরি গুড। তরঙ্গ তরঙ্গ ভেক্টর বলা হয়, যেটাকে আমরা কে আকারে চিহ্নিত করেছিলাম। কে সমান আমরা কি পেয়েছিলাম, 2 পাই বাই ল্যামডা। কে এর মান, কে একটা ভেক্টর, যেদিকে তরঙ্গ যায় সেদিকে কে এর ডাইরেকশন থাকে। তো বলছে যে যদি এরকম কোনো একটা তুমি তরঙ্গ মুখ পাও গোলীয়, তাহলে এই পয়েন্টে যদি তুমি ট্যানজেন্ট নাও, তার উপর লম্ব টানছো যেটা দিক, এই যে লম্ব, লম্ব যেটা টানলাম, এই যে দিকটা, এইটা হচ্ছে কে ভেক্টরের ডাইরেকশনটাকে নির্দেশ করবে, সেটাই বক্তব্য। তো এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তরঙ্গ মুখের ওয়েব ফ্রন্টের দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি। এবার আমরা এই ওয়েব ফ্রন্ট সংক্রান্ত বিজ্ঞানী হাইজেন্স কিছু প্রিন্সিপল বলেছিলেন, সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা প্রতিফলন এবং প্রতিসরণ এই যে দুটো ঘটনা প্রমাণ করা যায়, সেটাকে আমরা প্রমাণ করব। এইখান থেকে কিন্তু শিওর শট 3 নাম্বার কোশ্চেন তোমাদের কমন। এখন থেকে সামনে 15 থেকে 20 30 মিনিট যেটুকু আমি বকবো, তার মধ্যে থেকেই কিন্তু তোমাদের 4 নাম্বার কোশ্চেন কমন। তো 4 marks ইন জাস্ট 25 minutes, খুব ইম্পর্টেন্ট, শিওর একদম। 3 তো পড়বেই, ম্যাক্সিমাম হলে 4 পড়বে। প্রথম আমরা পড়বো তরঙ্গ মুখ সংক্রান্ত, তরঙ্গ মুখ সংক্রান্ত হাইগেনের প্রিন্সিপাল, হাইগেনের নীতি। বিজ্ঞানী হাইগেন বলেছে যে এটা 1678 সালে বলেছিল যে তরঙ্গ মুখ সৃষ্টি করে করে এক জায়গা থেকে অন্য জায়গায় তরঙ্গ প্রবাহিত হয়। এই তরঙ্গ মুখ দিয়ে তরঙ্গ প্রবাহের বিজ্ঞানী হাইগেন কি করেছিলেন সেটা আগে আমরা বুঝি। বিজ্ঞানী, অনেকে হাইজেন্স বলে, বিজ্ঞানী হাইগেন তিনি তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ প্রবাহের আহ প্রবাহের সাথে 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 কিভাবে তরঙ্গ প্রবাহিত হয় তার আইডিয়া দেন। কি বলেন? নাম্বার 1 তিনি বলছেন একটি মাধ্যমে, একটি মাধ্যমে যে আলোড়ন সৃষ্টি হয়, আলোড়ন মানে আমরা জানি ঢেউ, আলোড়ন সৃষ্টির ফলে, সৃষ্টির ফলে তার চতুর্দিকে সেই আলোড়ন ছড়িয়ে পড়ে। আমি জাস্ট ভেঙে 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 বলে দিচ্ছি, আলোড়ন ছড়িয়ে পড়ে। ফলে মাধ্যমের কণাগুলি মাধ্যমের কণাগুলি বিভিন্ন দশায় কাঁপতে থাকে, বিভিন্ন ভাবে কাঁপতে থাকে। তাহলে কোনো একটা আলোড়ন সৃষ্টি হলো, সেই আলোড়নের জন্য ধরে নাও তুমি একটা, আমি এখানে একটা কথা বলছি, তো কথা বলার সাথে সাথে আশেপাশে যে বাতাসগুলো রয়েছে তাদের মধ্যে কম্প্যাকশন অ্যান্ড রেয়ারফ্যাকশন হবে, মানে ঘনীভবন এবং তনুভবন হবে। ঘনীভবন তনুভবন হতে 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 আশেপাশে চারিদিকে ছড়িয়ে যাবে, সেটা তো চারিদিকেই ছড়িয়ে পড়বে। এবং তার ফলে আমার যে ওয়েবটা আমি যে জেনারেট করছি আমার গলার থ্রোটে, যে তোমার যে ইগুলো রয়েছে, তোমার তারগুলো রয়েছে, তাদের একটা কম্পনের ফলে যে জিনিসটা তৈরি করছি সেই চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবং ছড়িয়ে পড়ার দরুন আমার এখানে আশেপাশে যে মাধ্যমটা আছে, মানে বাতাস মাধ্যম, সেই বাতাস মাধ্যমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দশায়, বিভিন্ন ভাবে বাতাস কাঁপতে শুরু করছে। কেউ কোনো একটা মুহূর্তে, কেউ ঘনীভবন যখন হচ্ছে একটু দূরে, হয়তো কোনো একটা জায়গায় সে অন্য আগের ওয়েভের জন্য তনীভবন হচ্ছে, আমরা জানি না তনুভবন হচ্ছে। তো সুতরাং
বিভিন্ন ভাবে কাঁপবে। এই কাঁপতে কাঁপতে কিছু কণা নিশ্চয়ই থাকবে যারা একই দশায় থাকবে। তো এবার আমরা দেখতে পাবো যে এবং কিছু কিছু কণা কিছু কণা একই দশায় কম্পনশীল হলে একটি তরঙ্গমুখ সৃষ্টি হয়। তরঙ্গমুখ সৃষ্টি হয়। এই পর্যন্ত তো আমাদের জানা ছিল, এটুকু নোন ছিল। এরপর হাইজেন্স একটা দারুণ জিনিস দিল। উনি বলছেন এই তরঙ্গমুখের উপর থাকা তরঙ্গমুখ কার সঞ্চারপথ, কি দিয়ে তৈরি জ্যামিতিক চিত্র, বিভিন্ন পয়েন্ট দিয়ে তৈরি। সেই পয়েন্টে কি আছে, বিভিন্ন কণা আছে, সেই কণাগুলোও তো কাঁপছে। বিজ্ঞানী হাইজেন্স এবার 3 নম্বর স্টেটমেন্টে কি বললেন, বলেন এই তরঙ্গমুখে থাকা এই সৃষ্ট তরঙ্গমুখে থাকা কম্পনশীল কণাগুলি বা কম্পনশীল বিন্দুগুলি, বিন্দু ব্র্যাকেটে কণা গুলি আবার নতুন আলোড়নের সৃষ্টি করে। আলোড়নের সৃষ্টি করে। ফলে ফলে ওই সমস্ত বিন্দু ওই সমস্ত বিন্দু তরঙ্গের গতির অভিমুখে তরঙ্গের গতির অভিমুখে ছোট ছোট তরঙ্গ মুখ সৃষ্টি করে। নতুন তরঙ্গ মুখ সৃষ্টি করে। এই তরঙ্গ মুখ সমূহের এই তরঙ্গ মুখ সমূহের এই তরঙ্গ মুখ সমূহের আবরণ ব্র্যাকেটে এনভেলপ কেই এনভেলপ আবার এনভেলপই হলো নতুন সৃষ্ট তরঙ্গমুখ। শুনতে কেমন একটা লাগছে তরঙ্গমুখ, মানে কি এখানে বলছে দেখো, এখানে সৃষ্ট তরঙ্গমুখ, যে তরঙ্গমুখটা প্রথমে সৃষ্ট হলো সেই সৃষ্ট তরঙ্গমুখে থাকা কম্পনশীল প্রতিটা বিন্দু আবার নতুন আলোড়নের সৃষ্টি করে। ফলে সমস্ত বিন্দু থেকে তরঙ্গের গতিমুখে ছোট ছোট তরঙ্গমুখ সৃষ্টি হয়। এগুলোকে বলা হয় অনুতরঙ্গমুখ। অনুতরঙ্গমুখ মানে ওয়েভ ফ্রন্ট যেটা, এগুলো হচ্ছে ছোট ছোট ওয়েভ ফ্রন্ট, ওয়েভলেটস তৈরি হয়। এগুলো হচ্ছে ওয়েভলেটস। সেই ওয়েভলেটস গুলো আবার জুড়ে গিয়ে নতুন করে আবার বড় তরঙ্গ সৃষ্টি করে। নতুন সৃষ্ট বড় তরঙ্গমুখ, যে বড় তরঙ্গমুখ থেকে আবার সৃষ্টি হয়েছিল। এইভাবে তরঙ্গ প্রবাহিত হয়। এইটা উনি বলেছেন, এটা আমি ব্যাখ্যা করছি। এইভাবে তরঙ্গ প্রবাহিত হয়। কি বললেন সেটা আমরা একবার দেখি। দেখো, এখানে যেটা বললো সেটা হচ্ছে, ধরে নাও এই জায়গাটায় আলোড়ন সৃষ্টি হচ্ছে। আলোড়ন সৃষ্টিকারী বিন্দু। তাহলে এটার বিন্দু যদি হয়, তাহলে তরঙ্গমুখের চেহারা কেমন হবে গো? কোন একটা বিন্দুতে যদি আলোড়ন হয়, তাহলে তরঙ্গমুখের চেহারাটা কেমন হবে? গোলক হবে। তাহলে ধরে নাও আমি গোলকের একটা পার্ট ধরলাম এরকম, তরঙ্গমুখের পয়েন্টটা আমি চেঞ্জ করে দিই, আঁকতে তো খুব ভালো পারি, সেজন্য এই পয়েন্টটা এখানে শিফট করে দিলাম। ওকে,
তাহলে গোলক হবে। তাহলে আমি এটাকে বলতে পারি তরঙ্গ মুখ। আগের দিন পড়িয়েছিলাম গোলক হলে বিন্দু হলে গোলক হয়, তাহলে এটা হচ্ছে তরঙ্গ মুখ। এই পর্যন্ত আমাদের জানা ছিল। এবার হাইজেন্স কি বলছে, এখানে যে পয়েন্ট গুলো থাকবে এই পয়েন্ট গুলো আবার গৌণ উৎস হিসেবে কাজ করবে। এটা তো মুখ্য উৎস, এটা মুখ্য উৎস, মুখ্য কম্পনশীল বস্তু, তার জন্য আমি তরঙ্গ মুখ পেয়েছি। এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এই বিন্দুগুলো আবার গৌণ উৎস হিসেবে কাজ করবে, সেকেন্ডারি উৎস, গৌণ উৎস হিসেবে কাজ করবে। করার পর কি করবে, এরা আবার যেমন তরঙ্গ মুখ দিয়েছে, এরাও ছোট ছোট নিজেদের মতো করে তরঙ্গ মুখ সৃষ্টি করবে। এরকম তরঙ্গ মুখ সৃষ্টি করবে সবাই। এখানে একটা থাকার জন্য এখানে একটা হবে, এখানে থাকার জন্য এখানে একটা থাকবে, এখানে একটা থাকার জন্য এখানে থাকবে, এখানে থাকার জন্য এরকম থাকবে। এইগুলো হচ্ছে ছোট ছোট ওয়েভলেটস। এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভলেটস, গৌণ মিনি তরঙ্গ। এবং সেই ওয়েভলেটস এর যে আবরণ, এইটা হচ্ছে আবরণটা, এনভেলপ, ঢাকা, খাম, এই আবরণটা হচ্ছে গৌণ গৌণ ওয়েভলেটস এর ওয়েভ ফ্রন্টস যেগুলো হবে, ছোট ওয়েভ ফ্রন্টস, তাদের আবরণ যেটা, এই আবরণটা আবার হয়ে গেল নতুন নতুন তরঙ্গমুখ। এবার আমাকে বলো তো দেখি, এই যে নতুন তরঙ্গমুখ হলো, সেখানে আবার কি হবে, সেখানের প্রতিটা বিন্দু আবার তোমার নতুন, এখানকার প্রতিটা বিন্দু আবার অ্যাক্ট করবে, এখানে যে বিন্দুগুলো আছে তারা আবার নতুন করে ওয়েভলেট সাথে শুরু করবে, এখানে আবার ওয়েভলেট ছাড়বে, এরকম এরকম গোল 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 ওয়েভলেট ছাড়বে, এরকম গোল গোল ওয়েভলেট ছাড়বে, ছাড়ার পর তার একটা এনভেলপ হবে, সেই এনভেলপের উপর আবার কিছু পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলো আবার দেবে, এনভেলপ ছাড়বে। এইভাবে ধীরে 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 সামনের দিকে তরঙ্গ এগিয়ে যাবে। এটা কি বোঝাতে পারলাম আমি? বলো, এটা কি বোঝাতে পারলাম? কে কে আছো একটু হ্যাঁ হুঁ বলো। একজন বুঝতে পেরেছে, দুজন বুঝতে পেরেছে, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে মেন ফান্ডাটা কি, ফান্ডাটা যদি আমি ভালো করে বলি, তাহলে কোনো একটা তরঙ্গ সৃষ্টি কখন হয়, একটা আলোড়নের জন্য হয়। তাহলে একটা উৎস আছে তরঙ্গ সৃষ্টি করার জন্য, সেই উৎসের জন্য মাধ্যমের কণাগুলো কাঁপে, কেঁপে একটা তরঙ্গ মুখ প্রথম সৃষ্টি করে। সেই তরঙ্গ মুখের হাইজেন্স বলছেন যে সেই তরঙ্গ মুখে থাকা বিন্দু সমূহগুলি আবার ছোট 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 তরঙ্গ মুখ সৃষ্টি করবে। সেই তরঙ্গ, যে ছোট ছোট গৌণ তরঙ্গ মুখ সৃষ্টি করবে, ছোট ছোট, তাদের যে আবরণ বা এনভেলপ, সেটা আবার নতুন সেকেন্ডারি তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে। এবং তারপর সেকেন্ডারি তরঙ্গ মুখ যেটা তৈরি হবে, তার মধ্যে থাকা বিন্দু সমূহ আবার গৌণ উৎস হিসেবে কাজ করবে। তারা আবার নতুন একই একই রকম ভাবে নতুন তরঙ্গ মুখ সৃষ্টি করবে। এইভাবে সামনের দিকে তরঙ্গ মুখ সৃষ্টি হতে 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 তরঙ্গটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এটা হচ্ছে বক্তব্য। তাহলে এখানে মজার বিষয় কি, এখানে মজার বিষয় হচ্ছে যে এই যে তরঙ্গ মুখ সৃষ্টির যে বেগ, সেটা তরঙ্গ বেগের সমান হবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তরঙ্গ মুখ। এখান থেকে আমাদের আইডিয়া কি পেলাম, এখান থেকে আইডিয়াটা কি পেলাম, হাইজেন্স কি আইডিয়া দিল, হাইজেন্স কি আইডিয়া দিল, এক নাম্বার হচ্ছে যে তরঙ্গ মুখের গতি, তরঙ্গ মুখ যেটা আছে তার থেকে প্রতিটা বিন্দু আমরা দেখলাম, প্রতিটি বিন্দু সেগুলো আবার নতুন উৎস হলো, সেই উৎস হওয়ার পর তারা আবার ওয়েভলেটস তৈরি করলো, সেখান থেকে আবার নতুন তরঙ্গমুখ হলো। এটা, এই আইডিয়াটা তিনি দিলেন। এবং তার থেকে কনক্লুডেড আইডিয়া হচ্ছে, এরপর থেকে আমরা নিজেরা বলতে পারি, নাম্বার টু হচ্ছে যে তরঙ্গের গতির যা মান, সেটা তরঙ্গ মুখের গতির মানের সমান। তাহলে মুখের তরঙ্গ মুখ সৃষ্টির যে বেগ, সেটা সমান হবে তরঙ্গের বেগ। মানে এখান থেকে এইটুকু তরঙ্গ মুখ যে স্পিডে সৃষ্টি হয়েছে, সেই স্পিডেই তরঙ্গকে ছুটে যেতে হবে। কিন্তু এখানে একটা বিস্তর
চাপের ব্যাপারে হাইজেন্স কিন্তু পড়েছিলেন। সেই চাপটা কেউ বলতে পারবে ভেবে ভেবে? কেউ বলতে পারবে যে এখানে হাইজেন্স কি চাপে পড়তে পারে? একটু ভেবে বলো তো দেখি। হাইজেন্স বারবার বলছে যে সামনের দিকে তৈরি হবে, সামনের দিকে তৈরি হবে। পিছন দিকে কি হতে পারে না? কেন কেন এনার্জি ডিফারেন্স কেন হবে? ধরে নাও বক্তব্য এটাই, হাইজেন্স প্রতি ক্ষেত্রেই তিনি বলেছেন যে তরঙ্গের গতির দিকে নতুন তরঙ্গমুখ সৃষ্টি হবে। কিন্তু আমরা তো এরকম ডিমান্ড করতেই পারি যে যেহেতু এই যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো কাঁপছে, তাহলে এইদিকেও কেন একটা তরঙ্গমুখ হলো না পেছন দিকে? তরঙ্গ তো এক, বলো কেউ কিছু বলবে? এনার্জি বেশি হলে কি হবে বলো? আমি বলতে চাইছি মুখ্য উৎস থেকে উনি একটা তরঙ্গ মুখ বললেন, তরঙ্গ মুখের উপর বিভিন্ন বিন্দু যেগুলো আছে সেগুলো নতুন উৎস বললো। তাহলে উৎস আমার যখন বলে দিচ্ছে, তখন তো আগের হিস্ট্রি ভুলে যাচ্ছে। নতুন উৎস যদি আমি বলে দিই, তাহলে সেই উৎস থেকে তো ও চারিদিকে গোল 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 তরঙ্গ মুখ হবে। এই যেমন প্রথম মুখ্য মুখ্য উৎস উৎস যেটা, এটা তো আমি পুরোটা আঁকিনি। এটা তো অ্যাকচুয়ালি এখান থেকে গিয়ে প্রথম তরঙ্গ মুখটা এরকম হওয়া উচিত। তারপরে এখান থেকে ধরে নাও কিছু বিন্দু আছে, এই বিন্দুগুলো নতুন উৎস হাইজেন্সের প্রিন্সিপাল অনুযায়ী। এবং তার জন্য কি হবে, এরকম বিভিন্ন সার্কেল তৈরি করবে, এরকম সার্কেল তৈরি করবে, এরকম সার্কেল তৈরি করবে, সার্কেল তৈরি করবে, মানে এরা তো নতুন উৎস। সার্কেল তৈরি করবে, এখানে উৎস আছে, সার্কেল তৈরি করবে। এই যে সার্কেলটা তৈরি করলো, তার যে এনভেলপ, তার যে এনভেলপ, সেই এনভেলপটা কি? এইটা হচ্ছে তার এনভেলপ। নিয়ে তিনি মিলিয়ে দিলেন যে যেদিকে তরঙ্গ যায় সেদিকেই কিন্তু প্রপাগেট করছে। নিয়ে এগুলো আবার নতুন উৎস হবে বলে আবার এদিকে এনভেলপ হবে, এরকম এরকম করে নিয়ে ওয়েবটা এরকম দিকে প্রপাগেট করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যিই সত্যিই পিছন দিকে কোনো একটা পয়েন্টে যখন উৎস হয়, তখন ওয়েব সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু সেই যে সম্মুখবর্তী যে তোমার তরঙ্গের গতি, সেটাকে তিনি ব্যাখ্যা করতে পারলেও পশ্চাৎবর্তী যে তরঙ্গ সৃষ্টি হয় না, সেটাকে তিনি ব্যাখ্যা করতে পারলেন না। তাহলে এখানে এর লিমিটেশন যদি আমরা বলি, এখান থেকে পেলাম কি? আমরা কি পেলাম? এখানে পেলাম যে তরঙ্গের সম্মুখবর্তী গতির সম্মুখবর্তী গতির ব্যাখ্যা পেলাম, একবার 100% দারুণ ব্যাখ্যা পেলাম। কিন্তু এখানে পেলাম না কি? পেলাম না কি? সেটা হচ্ছে যে এটা ফ্যাক্ট, একটা ফ্যাক্ট জিনিসকে ব্যাখ্যা পেলাম না। সেটা হচ্ছে তরঙ্গের এই যে নতুন বিন্দু উৎসগুলির, নতুন বিন্দু উৎসের উৎস যারা, তারা, তাদেরও তো উচিত এখানে গোল তৈরি করা। প্রথমটা যেমন গোল তৈরি করলো, এদেরও তো গোল তৈরি করা উচিত ছিল। নতুন বিন্দু উৎস যারা, তারা কেন শুধুমাত্র শুধুমাত্র ফরওয়ার্ড ডাইরেকশনে বা সম্মুখবর্তী ডাইরেকশনে, ফরওয়ার্ড ডাইরেকশনে ওয়েবলেট সৃষ্টি করলো, পশ্চাৎবর্তী ডাইরেকশনে করলো না, বর্তী দিকে করলো না? তার ব্যাখ্যা কিন্তু পেলাম না। এটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থেকে গেল। তার মানে ব্যাক ওয়েভ সম্বন্ধে ব্যাখ্যা দিতে পারলেন না। তাহলে ব্যাক ওয়েভস, এইটা সম্বন্ধে নো ব্যাখ্যা। তো যাই হোক, তারপরে কিন্তু উনি যেটা করেছেন তাতে কিন্তু ভুল কিছু করেননি, এবং তাতে খুব স্ট্যান্ডার্ড জিনিসই তিনি করেছেন।
তখন তার পরের ব্যাখ্যাটা দিলেন কার্স্টার, তোমার কার্সফ আর ভয়েড। কার্চফ শুধুমাত্র ভেবো না যে শুধু তোমাদের ওই করেছে, শুধু তাই নয়, শুধু তোমাদের থার্ড সেমিস্টার পাস করিয়েছে তা নয়, ফোর্থ সেমিস্টারের জিনিসেরও কার্চফ আছে। তো যাই হোক, এনারা বললেন যে যদি কোন একটা বিন্দু উৎস, এটা নতুন উৎস হয়, তার এই বরাবরের যে ডাইরেকশন যেদিক দিয়ে যাচ্ছে, তার ডাইরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেলে কোনো একটা পয়েন্টে, থিটা অ্যাঙ্গেলে কোনো একটা পয়েন্টে যে তীব্রতাটা হবে, তীব্রতা যদি আই হয়, আর এর যে মেন তীব্রতা সেটা যদি I0 হয়, তাহলে এখানে I সমান হবে I0/2 ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে ইনারা একটা ফান্ডা দিলেন যে তীব্রতা চারিদিকে একই হবে না, সামনের দিকে দেখো কেমন হবে, সামনের দিকে কত হবে তীব্রতাটা, সামনের দিক মানে থিটা কত, এই ডাইরেকশনে সামনের দিক, এটা হচ্ছে সামনের দিক, সামনে, এটা হচ্ছে পেছনের দিক, এটা পেছনে। তাহলে সামনের দিকে অ্যাঙ্গেল কত, এখানে অ্যাঙ্গেল কত, থিটা কত, সামনের দিকে থিটা কত, 0 ডিগ্রি। আর পিছনের দিকে থিটা কত, তাহলে বসাও দেখো। তাহলে সামনের দিকে তাহলে আই ইকুয়াল টু তুমি কত পাচ্ছ, I0/2 ইন্টু 1 প্লাস কস 0। তার মানে হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে I0। তাহলে সম্পূর্ণটাই সামনের দিকে চলে যাচ্ছে, পেছনের দিকে কত, পেছনের দিকে I সমান হবে I0/2 ইন্টু 1 প্লাস কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি সমান কত, -1। তার মানে হচ্ছে I0/2 ইন্টু 1 মাইনাস 1 সমান হচ্ছে লাড্ডু। তো এই ব্যাখ্যাটা দেওয়ার পর কিন্তু সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো যে ওকে ওকে, তাহলে এটা ব্যাখ্যা করা গেছে, যেটা হাইজেন্স তখন বলেনি, কিন্তু পরে কিন্তু এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী ভয়েড অ্যান্ড কারচফ। তো পশ্চাৎবর্তী তরঙ্গের সত্যিই কিন্তু কোনো অস্তিত্ব নেই, সেটা সত্যিই নেই, কিন্তু সেটা হাইজেন্স তার সম্বন্ধে কোনো কথাই বলেনি। তার কেন নেই সেটা ব্যাখ্যা করা কিন্তু যায়নি, সেটা আমরা পরে ব্যাখ্যা পেলাম অন্য কারণ তার। নেক্সট, কিন্তু এই হাইজেন্স প্রিন্সিপাল বেশ পাওয়ারফুল। এখানে একটা কিছু কিছু ছোট ছোট ফান্ডা, ছোট ছোট ফান্ডা যেটা আমরা বলতে পারি ফান্ডা, সেটা হচ্ছে ধরে নাও এখানে একটা প্যারালাল লাইন যাচ্ছে, এরকম তিনটে প্যারালাল লাইন একই স্পিডে যাচ্ছে। এখানে এখানে আমরা বলতে পারি যে এইটা একটা তোমার হচ্ছে তোমার রেখা, মানে তরঙ্গ রেখা, তরঙ্গ মুখ বলতে পারি এটাকে। জ্যামিতিক চিত্র তো তিনটে লাইন হলে একটা, যে কোনো জ্যামিতিক চিত্রই হতে পারে, স্ট্রেট লাইনও হতে পারে তরঙ্গ মুখ, কারণ তিনটে লাইন বলছি, প্লেন বলিনি। তারা যদি প্যারালাল যায় তাহলে সবারই সাথে পারপেন্ডিকুলার করো, পারপেন্ডিকুলার হয় তো তরঙ্গ মুখের সাথে তরঙ্গের প্রপাগেশনের ডাইরেকশন পারপেন্ডিকুলার হয়। তাহলে এই যে লাইন, তাহলে প্যারালাল রে এর ক্ষেত্রে প্যারালাল ওয়েভ প্রপাগেশন যখন হবে, ওয়েভ প্রপাগেশন যখন হবে, তখন কিন্তু ওই প্যারালাল লাইনের পারপেন্ডিকুলার যে ওই প্যারালাল লাইন সমূহের সমূহের লম্ব যে রেখা, সেই রেখাটাকে বলবো তরঙ্গ মুখ। এবং ধরে নাও এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, তিনটে পয়েন্ট দিলাম। এবং টি সময়ে, এটা ধরে নাও টি ইকুয়াল টু 0-তে এখানে ছিল, টি সময়ে যদি এ পৌঁছায় এ প্রাইমে, বি পৌঁছায় বি প্রাইমে, সি পৌঁছায় সি প্রাইমে, এবং এটা একই মাধ্যমে থাকে, একটাই মাধ্যম, কোনো বেগের তফাৎ নেই, তাহলে আমরা বলবো যে এখানকার দশাটা
যতটা এখানে চেঞ্জ হয়েছে ততটাই এখানে চেঞ্জ হয়েছে, ততটাই এখানে চেঞ্জ হয়েছে। তার মানে এটাও কিন্তু একটা তরঙ্গ মুখ, এটাও একটা কিন্তু তরঙ্গ মুখ। তার মানে তার মানে এটাই হচ্ছে যে এটা যদি টি ইকুয়াল টু টি এর ঘটনা হয়, তাহলে এ প্রাইম যে যতটা দূরত্ব সেটা সমান হবে ডিবি প্রাইম, সেটা সমানই হবে সিসি প্রাইম। ঠিক, এটা খুব ইজি, জাস্ট তোমাদেরকে একবার বলে দিলাম। নেক্সট, নেক্সট হচ্ছে এটা তো প্যারালাল বললাম, যদি এটা বিন্দু উৎস যদি হয় তাহলে কি হবে? যদি বিন্দু উৎস হয়, বিন্দু উৎস যদি হয় তাহলে এখানে এই ধরে নাও বিন্দু, এই ধরে নাও ওয়েভটা এইদিকে প্রপাগেট করছে, তাহলে সেক্ষেত্রে এইদিকে একটা ডাইরেকশন হতে পারে, এইদিকে একটা ডাইরেকশন হতে পারে, এইদিকে বিভিন্ন ডাইরেকশনে যাচ্ছে। এবং কিছুক্ষণ পর যদি এরকম আর একটা তরঙ্গ মুখ সৃষ্টি হয়, যেখানে এই পয়েন্টটা প্রথমে ছিল এ, এই পয়েন্টটা ছিল বি, এই পয়েন্টটা ছিল সি ধরে নাও, আর এখানে নতুন যে পয়েন্টটা তৈরি হয়েছে এটা সি প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে ধরে নাও এ প্রাইম, আর এইটা ছিল টি ইকুয়াল টু জিরোতে ধরো সেকেন্ডে, আর এটা হচ্ছে টি ইকুয়াল টু টিতে। তাহলে আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে যেহেতু বিভিন্ন সময়ের তরঙ্গ মুখের কথা আলোচনা করছি, তাহলে এখানেও আমি বলতে পারি এ এ প্রাইম যতটা দূরত্ব গেছে সেটা সমান হবে ডি বি প্রাইম ততটা দূরত্ব, সেটা সমান হবে সি সি প্রাইম ততটা দূরত্ব হয়েছে। কিন্তু যদি মাধ্যম, এখানেও একই মাধ্যম, কিন্তু যদি মাধ্যম আমি চেঞ্জ করে দিই তাহলে কি হবে? তাহলে দেখি আমরা কিরকম ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। নেক্সট, নেক্সট হচ্ছে ধরে নাও এটা একটা মাধ্যম, এইদিকে হচ্ছে মাধ্যম ওয়ান, যেখানে যেখানে আলোর বেগ হচ্ছে সি ওয়ান, হচ্ছে আলোর বেগ, আলোর বেগ, আলোর কথায় আলোচনা যেহেতু করছি। আর এইদিকে ধরে নাও মাধ্যম টু, মাধ্যম টু, এখানে হচ্ছে সি টু হচ্ছে আলোর বেগ। এবার ধরে নাও এখান থেকে একটা ওয়েভ এসছে স্ট্রেট, এটা স্ট্রেট কিন্তু স্ট্রেট ওয়েভ এসছে, এরকম স্ট্রেট ওয়েভ এসছে, এই আরেকটা এলো, এই আরেকটা এলো, ধরে নাও এটা লঘু মাধ্যম, কথার কথা, আর এটা ঘন মাধ্যম। তাহলে এটা এখানে এটা এদিকে সরে আসবে, এরকম সরে আসবে, এরকম সরে আসবে, এবার সরে আসবে। যেমন ছবিটা খুব বাজে এঁকেছি, এনিওয়ে যদি সরে আসে তাহলে ধরে নাও এখানের পারপেন্ডিকুলার ডাইরেকশন হচ্ছে এটা, আর এখানের পারপেন্ডিকুলার ডাইরেকশন হচ্ছে এটা। এখান থেকে এ, এটা বি, এটা সি, এটা ধরে নাও সি প্রাইম, এটা বি প্রাইম, এটা এ প্রাইম। যেহেতু বেগটা আলাদা, এই ছবিটা ভালো আঁকা হয়নি, ছবিটা আমি একটু স্ল্যান্ট করে আঁকি, দুটো আঁকছি, একটা হচ্ছে এই, আর হচ্ছে ধরো এই। ধরে নাও এটা এরকম, এটা একটু এরকম করে গেল, এটাও এরকম করে গেল। কিন্তু আমরা জানি যে এই দুটো আবার প্যারালাল যাবে, এই প্যারালাল লাইনের যে পারপেন্ডিকুলার সেটা হচ্ছে তরঙ্গ মুখ, এটা হচ্ছে তরঙ্গ মুখ। আর এই এই দুটো লাইনের যে পারপেন্ডিকুলার সেটাও কিন্তু তরঙ্গ মুখ, এটা হচ্ছে আপতিত তরঙ্গ মুখ, আর এটা হচ্ছে প্রতিসৃত তরঙ্গ মুখ। তো মজার বিষয় হচ্ছে যে দেখো, তরঙ্গমুখ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, তরঙ্গমুখ টু তরঙ্গমুখ যখন আমরা যাব, একটা তরঙ্গমুখ থেকে আরেকটা তরঙ্গমুখ যখন যাব, তখন একই সময় লাগবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফান্ডা। একটা তরঙ্গমুখ থেকে যখন একটা তরঙ্গমুখে যাবো, তখন সেই সমস্ত তরঙ্গমুখে থাকা বিন্দু সমূহ একই সময় ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে তাহলে এখানে যদি দুটো পয়েন্ট আমি বলি, এটা ধরে নাও এ বিন্দু, এটা ধরে নাও বি বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে বি প্রাইম, এই বিন্দুটা হচ্ছে এ প্রাইম। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে এ থেকে এ প্রাইম যেতে যে সময় লাগবে, বি থেকে বি প্রাইম যেতে সেই সময় লাগবে।
তাহলে কোন মাধ্যমটায় বেগ বেশি গো? চিত্র অনুযায়ী কি মনে হচ্ছে? এখানে আমরা একটা ফান্ডা যেটা আমরা জানলাম, সেটা হচ্ছে একটি তরঙ্গ মুখ থেকে অন্য তরঙ্গ মুখে যেতে সমস্ত বিন্দুর প্রথম তরঙ্গ মুখে থাকা সমস্ত বিন্দুর একই সময় লাগবে। তাহলে এ প্রাইম আর বি প্রাইম কি একই? এখান থেকে প্রশ্ন হচ্ছে, এখান থেকে কি এ প্রাইম ইকুয়াল টু বি প্রাইম? এটা হচ্ছে জিজ্ঞাসা আছে। অর আলাদা, অর এ প্রাইম ইজ নট ইকুয়াল টু বি প্রাইম। কেউ বলতে পারবে? এই যে ছবিটা, এই ছবি অনুযায়ী এ প্রাইম আর বি প্রাইম কি একই দূরত্বটা? কোনটা বেশি? এ প্রাইম বেশি। এ প্রাইম বেশি বললে তার মানে তোমরা উৎখাত করে দিলে যে এটা নয়, বলে দিলে এটা ভুল। তাহলে এইটা লম্বা, দেখেই বোঝা যাচ্ছে এটা লম্বা। এবার আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট উইল বি দ্য রিলেশন? এদের দুজনের মধ্যে সম্পর্ক কি? এ প্রাইম আর বি প্রাইম এর মধ্যে সম্পর্ক কি? বলতে পারলেই আজকে ক্লাস শেষ। সেই সম্পর্ক তৈরি করার জন্য যে সূত্র, সেটা হচ্ছে এই ফান্ডাটা কি বলছে? একই সময় লাগবে। তাহলে দূরত্ব আছে, সময় একই লাগবে। দূরত্ব আছে, উল্টো। ভেরি ভেরি গুড। তার মানে এই দুটো আলাদা, ঠিক কথায়। কিন্তু এই মাধ্যমে বেগ যেহেতু সি টু, তাই আমরা বলতে পারি এ প্রাইম বাই সি ওয়ান সমান বি প্রাইম বাই সি টু। তাহলে এখানে আমরা বলতে পারি এ প্রাইম বাই সি ওয়ান, এটা হচ্ছে যে ফার্স্ট মিডিয়ামে এ থেকে এ প্রাইম যাওয়ার সময় বি প্রাইম বাই সি টু, এটা হচ্ছে সেকেন্ড মিডিয়ামে বি থেকে বি প্রাইম যাওয়ার সময়। অ্যাজ উই নো যে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট তরঙ্গমুখের দুটি বা ততোধিক বিন্দু অন্য একটি তরঙ্গমুখে পৌঁছলে অন্য পরবর্তী কোন একটা পরবর্তী অন্য তরঙ্গমুখে সব সময় একই সময়ের ব্যবধানে পৌঁছয়। যেহেতু পৌঁছয়, তাই আমরা বলতে পারি এ প্রাইম বাই সি ওয়ান সমান বি বি প্রাইম বাই সি টু। সো এই ফান্ডাটা দিয়ে আমরা প্রতিফলন এবং প্রতিসরণ প্রমাণ করতে পারবো। তার স্ট্রাকচারটা তৈরি করে দিই, নিয়ে তোমরা ঘরে যদি ট্রাই করবে, নাহলে আমি নেক্সট দিন করে দেবো। তাহলে হাইজেন্সের যেটা পরীক্ষায় পড়বে, হাইজেনের নীতি থেকে এইদিকে হচ্ছে প্রতিফলন। হ্যাঁ বলো। একই মাধ্যমের ক্ষেত্রে তো এমনিই হবে, একই দূরত্বে যাবে, বেগ একই, তখন সি ওয়ান আর সি টু একই হবে, কেটে যাবে, তাহলে একই দূরত্বে যেতে হবে। হ্যাঁ, কিসে? ডিস্টেন্সে একই হবে তখন। এই যে দেখো, যদি একই মাধ্যম হয়, এখান থেকে ধরে নাও, এখান থেকে যখন যাচ্ছে এই গেল, তুই তরঙ্গমুখের পারপেন্ডিকুলার করতে চাইলে তোকে কনসেন্ট্রিক স্ফিয়ার হবে না? সমকেন্দ্রিক বৃত্ত ছাড়া তো আরো মানে কোনোভাবেই সম্ভব নয়।
তোকে সমকেন্দ্রিক বৃত্তই আঁকতে হবে সব। তার মানে কি এই ডিস্টেন্সটা একই, আবার আবার এই ডিস্টেন্সটা একই, একই সময়, একই ডিস্টেন্স, একই মাধ্যম। অন্য মাধ্যম হলে বিভিন্ন ডিস্টেন্স, বিভিন্ন বেগ, একই সময়। তাহলে একটা তরঙ্গমুখ থেকে অন্য তরঙ্গমুখে প্রথম তরঙ্গমুখের কিছু বিন্দু সমূহ যদি পৌঁছয়, তাহলে সেই প্রথম তরঙ্গমুখের বিন্দু সমূহ দ্বিতীয় তরঙ্গমুখে একই সময়ের ব্যবধানে তারা পৌঁছবে। তাতে প্রতিফলন হোক, প্রতিসরণ হোক, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হোক, বা পৃথিবীর যত ধরনেরই যায় ঘটনা ঘটুক না কেন। সো দিস ইজ দ্য নার্ভ, যে নার্ভটা ধরে আমরা হাইজেন্সের নীতি ব্যবহার করে প্রতিফলন এবং প্রতিসরণ জাস্ট তুড়ি মারবো আর প্রমাণ করে ফেলবো। তো দেখি, আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি প্রতিফলনটা। ধরে নাও প্রতিফলন দিতে গেলে একটা প্রতিফলক লাগে। তোমরা ছবি ভালো আঁকো, আমি প্রতিফলক এঁকে দিলাম, আমার ছবি ভালো হয় না। তা ধরে নাও তিনখানা রে পড়ছে, এই একটা প্যারালাল রে পড়ছে ধরে নাও। ভালো করে একটু স্ল্যান্টিং আঁকলে দেখতে ভালো লাগে, একটু স্ল্যান্টিং আঁকলে দেখতে ভালো লাগবে। এই একটা রে প্যারালাল আঁকবে, এই একটা রে, এই একটা রে, এই তিনটে প্যারালাল ধরে নাও, প্যারালাল। আমার ছবি খুব বাজে হচ্ছে। এই যা হলো হলো, হ্যাঁ, এই হচ্ছে প্যারালাল, এই দিকটা কেটে গেল। তাহলে কি হবে, এটা এইদিকে প্রতিফলিত হবে, এটা এদিকে প্রতিফলিত হবে, এটা এদিকে প্রতিফলিত হবে। এবার দেখো, আমরা জানি যেহেতু প্যারালাল রে পড়ছে, যেহেতু এই রে গুলো প্যারালাল, তাহলে এদের সাথে যে পারপেন্ডিকুলার যেটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এটা হচ্ছে তরঙ্গ মুখ, প্রতিটার সাথে পারপেন্ডিকুলার হবে। আর বেরোচ্ছেও যখন প্যারালাল, তাই এদের সাথে যে পারপেন্ডিকুলার, এটাও হবে তরঙ্গ মুখ। আমরা যে যে ফান্ডাগুলো আলোচনা করেছি দেখো সব ম্যাচ করবে। কিন্তু মজার কথা হচ্ছে এই তরঙ্গ মুখটা হচ্ছে আপতিত, আর এই তরঙ্গ মুখটা হচ্ছে প্রতিফলিত। আমাদের প্রতিফলনের সূত্র যদি প্রতিফলিত, প্রতিসরণের সূত্র যদি আমাদের প্রমাণ করতে হয়, তাহলে আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান দেখালেই হবে। তো আমরা ছোটবেলা থেকে জানি যে আপতন কোণ হচ্ছে এই লম্ব যেটা তার সাথে যে কোণটা তৈরি করে আয়। কিন্তু এখন আমরা জানবো যে তরঙ্গ মুখ আয়নার সাথে যে কোণটা করে সেটাও হচ্ছে আয়। সেটা তোমরা প্রমাণ করে দেখবে, এটা প্রমাণ করবে। এটা 1 নাম্বার প্রামাণ্য বিষয়, প্রমাণ করবে। এবং প্রতিফলিত তরঙ্গমুখ আয়নার সাথে যে কোণটা করে সেটা হয় আর। কিন্তু আমরা আগে জানতাম এইটা হচ্ছে আর। কি করে প্রমাণ করব? পাতি, এটাকে ধর এক্স ধর, এটাকে ধর ওয়াই ধর, তাহলে আর প্লাস এক্স সমান 90 ডিগ্রি, আর প্লাস এক্স সমান 90 ডিগ্রি তলের সাথে লম্ব, আবার তরঙ্গ মুখ আবার ভেক্টরের ডাইরেকশনের সাথে লম্ব। তাহলে এটা যদি ওয়াই ধরি, তাহলে আর প্লাস ওয়াই সমান হচ্ছে 90 ডিগ্রি। তো এই দুটো যদি সমান করি, তাহলে আর প্লাস এক্স সমান আর প্লাস ওয়াই হবে। তাহলে আর 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 কেটে গেল, তাহলে এক্স সমান ওয়াই, তাহলে এইটা আর এইটা সেম, এইটা এটা সেম যদি হয়, তাহলে এইটাকে তো আর হতেই হবে। সিম্পল প্রমাণ, ক্লাস 8-9 এর যে থিওরেম গুলো সেগুলো দিয়ে প্রমাণ করা। তাহলে এইটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে আই। আই সমান আর প্রমাণ করার জন্য আমরা কি করব? এখানে বিভিন্ন পয়েন্ট নেব। এটার নাম দিলাম ধর এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। নিয়ে আমরা প্রমাণ করব জ্যামিতি দিয়ে এই যে ত্রিভুজটা সি এ এফ, ত্রিভুজ সি এ এফ এবং ত্রিভুজ ত্রিভুজ ই এফ এ, ই এফ এ, এরা সর্বসম প্রমাণ করব। প্রমাণ করে দেবো আই ইকুয়াল টু আর। তাহলেই গল্প শেষ। বই থেকে দেখতে পারো, আমি পরের দিন করে দেবো। আর প্রতিসরণের ক্ষেত্রে কি হবে? অন্যদিকে ঢুকে যাবে, সেটা আমরা পরের দিন না হয় আমরা ড্র করব। আমি ড্র একবার করে দিচ্ছি, তোমরা একবার যারা বুঝতে পারছো বোঝো, নাহলে ছেড়ে দাও। এইটা হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ কি করে হবে?
সেই একই তিনটে রে, এ একটা পড়লো, এ একটা পড়লো, দুটো দিয়েই হয়ে যায়। এ একটা পড়লো, এবার এটা ধরে নাও লম্ব, আমরা জানি এর যদি নিচেটাকে ঘন ধরি তাহলে একটু এরকম করে বেঁকে আসবে, এরকম করে বেঁকে সরি প্যারালাল আসবে বেঁকে, এরকম করে বেঁকে আসবে, আর এরকম করে বেঁকে আসবে তিনটে। তা তিনটে যেহেতু প্যারালাল লাইন, এখানে যেহেতু প্যারালাল পড়েছে, আপতিত প্যারালাল, তাহলে তিনটের সাথে পারপেন্ডিকুলার যে যাবে সেই লাইনটা হবে তোমার তরঙ্গমুখ। এটা হচ্ছে তরঙ্গমুখ। কি তরঙ্গমুখ? আপতিত তরঙ্গমুখ। আপতিত তরঙ্গমুখ। আমরা জানি এই বিভেদ তলের সাথে যে কোণ সেটা হচ্ছে আই, কিন্তু এখন আমরা জানবো যে এই অ্যাঙ্গেলটা আই। আবার এগুলো হচ্ছে প্রতিসৃত রশ্মি, তাদের যে পারপেন্ডিকুলার, এখান থেকে এই এজ থেকে পারপেন্ডিকুলারটা নেবো, এই যে অ্যাঙ্গেল গুলো সব 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল গুলো সব এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। এইটা হচ্ছে প্রতিসৃত তরঙ্গমুখ। প্রতিসৃত তরঙ্গমুখ। আমরা জানতাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, এখন জানবো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর। নিয়ে এই যে পয়েন্টটা, এটা যদি এ হয়, এটা যদি এ প্রাইম হয়, এটা যদি বি হয়, এটা যদি বি প্রাইম হয়, এক্ষুনি তোমরা বললে আমাকে কন্ডিশন যে এ প্রাইম বাই সি টু, এখানে বেগ ধরে নাও সি টু, এখানে বেগ ধরে নাও সি ওয়ান, সমান হচ্ছে বিবি প্রাইম বাই সি ওয়ান। এটা তোমরা বললে। আর এখানে দুটো ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ হচ্ছে এই বড় ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে ছোট ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এটা ওটা ক্যালকুলেশন করে দেখবে, ইজি। এখানে এখান থেকে একটা পারপেন্ডিকুলার দরকার হলে টেনে নেবে, বা দরকার পড়বে না হয়তো। এইসব ক্যালকুলেশন করে দেখবে যে এইখানকার সাইন আই যদি ক্যালকুলেট করো, সাইন আই মানে ত্রিভুজ এ বি বি প্রাইমের, আর সাইন আর যদি ক্যালকুলেট করো ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম এ এর, এবং তাদের যদি সাইন আই বাই সাইন আর করো, সাইন আই বাই সাইন আর যদি করো, তাহলে তুমি সি টু বাই সি ওয়ান পাবে, এবং সেটাই হচ্ছে মিউ। এটা হচ্ছে স্নেলের সূত্র। তো দেখো যদি প্রমাণ করতে পারো, না হলে নেক্সট ডেতে আমি ভালো করে গুছিয়ে করে দেবো। সো দেয়ার ইজ নো, এর মধ্যে কোনো কিন্তু ম্যাথামেটিক্যাল পার্টটা প্রচন্ড ইজি, এবং এগুলো যদি পড়ে তাহলে একদম লুফে নেওয়া নাম্বারের মতন, এবং এগুলো একটা একটা মানে দুটোর মধ্যে একটা কিন্তু 100% শিওর পড়বে। কিন্তু পরীক্ষায় কোনোদিন যেটা পড়ে না, যেটা আমি প্রায় প্রতি বছরই করাই, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রমাণ। ওটা প্রতিফলনের প্রমাণেরই সমান, কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দেবো। যাই হোক, এইটা আমরা নেক্সট নেক্সট দিনে আমরা করব। যারা বুঝতে পেরেছো অল্প বিস্তর, তারা বই থেকে এই দুটো প্রমাণ করার চেষ্টা করবে। বই থেকে প্রমাণ করার চেষ্টা করো। আমি সব ফান্ডা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, যারা পারবে তারা করে পাঠাবে। ওকে, চলো, অনেকটা টাইম তোমরা দিলে তার জন্য তোমাদেরকে গুড নাইট এবং থ্যাংক ইউ, এবং পরবর্তীকালে আমাদের দেখা হবে শীঘ্রই। ওকে, কালকে যদি কোনোভাবে মানে পারি নিতে তাহলে কালকে নেব, যদি না পারি তাহলে অবশ্যই পরশু আমরা ক্লাস নেব। ঠিক আছে, পরশু আমরা শুরু করব। এই প্রমাণ দুটো যদি তোমরা সবাই করে ফেলতে পারো, যারা করে পাঠাবে তাহলে আমি গ্রুপে পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দিয়ে যারা বুঝতে পারবে না তাদেরকে আমি বুঝিয়ে দেবো। আর নইলে আমি নেক্সট ক্লাসে এটা দিয়ে শুরু করে হালকা করে বলে আমি কিন্তু ব্যতিচার শুরু করে দেবো, কারণ আর কিছু এখানে নেই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ব্যতিচার। ব্যতিচারে কিছু অঙ্ক টঙ্ক পাবে, সেখানে একটু আনন্দ ফুর্তি হতে পারে, তারপরে আবার অঙ্ক পাবে না, দুটো চ্যাপ্টার মুখস্থ করে নিলে কমপ্লিট। চলো, টাটা, গুড নাইট।